হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার স্যার কি বলো? স্যার গত সপ্তাহে স্যার আপনি যখন পড়াচ্ছিলেন তখন স্যার মাঝখানে কিছু সময় আপনার সাউন্ডটা শোনা যাচ্ছিল না, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্যার আমাদের মিউট ছিল স্যার, এর জন্য আমরা বলতে পারিনি স্যার। কাইন্ডলি যদি সবাইকে মিউট করে রাখেন, বাট স্যার মাইকটা খোলার হ্যাঁ, অপশনটা আমি রেখে তো দেন, ওই যাতে আমরা শুনতে না পারলে মাইকটা খুলে বলতে পারি। আবার join তোমরা কি আমার কথা শুনতে পাচ্তেছো ক্লিয়ারলি? জি স্যার। সাউন্ড বাড়াতে হবে আরো? ইয়েস স্যার। সাউন্ড সাউন্ড যথেষ্ট আছে, আরো বাড়াবো? চলবে স্যার। না স্যার, আর লাগবে না। ইয়েস স্যার। স্যার ঠিক আছে সাউন্ড। আচ্ছা।
যে ড্রয়িং করছো তাকে তো জেনা গেছে, উইল বি পানিশড। আচ্ছা, আজকে আমরা অষ্টম শ্রেণীর অধ্যায় 8-এর বাকি অংশটা দেখবো। আমরা এর আগে জানছি বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। বর্তমানে কিন্তু একটা প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, সেটা হচ্ছে বন্যা। কিছুদিন আগে হয়ে গেল আমফান নামে ঘূর্ণিঝড়। এখন চলতেছে আবার স্বাস্থ্য মহামারী করোনা ভাইরাস। যাই হোক, তার এর মধ্যে আরেকটি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে ভূমিকম্প। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কিন্তু আমরা একটা পূর্বাভাস পাই যে এটা এখন আসতে পারে, ওই সময় আসতে পারে, প্রত্যেকটা সময় আছে। বাট ভূমিকম্প এমন একটা প্রাকৃতিক দুর্যোগ যেটার কোনো পূর্বাভাস নেই, তার পূর্ব সতর্কতা নেই, যার কারণে ভূমিকম্প হয় হঠাৎ, তীব্র এবং বিধ্বংসী। পূর্ব সতর্কতা ছাড়া সংঘটিত একমাত্র প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প। তোমরা যদি কেউ চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং গ্রুপে দিতে পারো। ভূমিকম্প হচ্ছে ভূমির কম্পন। ভূ-অভ্যন্তরে যখন একটি শিলা বা অন্য একটি শিলার উপরে উঠে আসে তখন ভূমিকম্পন হয়ে থাকে। আমরা জানি আমাদের পৃথিবীতে বড় বড় হচ্ছে 7টি প্লেট আছে এবং ছোট ছোট 20টা প্লেট আছে। এই যে প্লেট বরাবর যে সংযোগ রেখা রয়েছে, এই সংযোগ রেখা বরাবর হচ্ছে ভূমিকম্প অঞ্চল, ভূমিকম্প অঞ্চল, এবং এই ফাটল বরাবর হচ্ছে বেশি ভূমিকম্প। এর মূল কারণ ভূ-অভ্যন্তরে স্থিত গ্যাস যখন ভূপৃষ্ঠের ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে আসে তখন সেই গ্যাসের অবস্থানটি ফাঁকা হয়ে পড়ে, আর পৃথিবীর উপরিতলের চাপ ওই ফাঁকা স্থানে দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখে। আর তখন এই ভূপৃষ্ঠে প্রবল কম্পন অনুভব হয়, যা ভূমিকম্প নামে পরিচিত। ভূমিকম্পের স্থায়িত্ব কয়েক সেকেন্ড হয়ে থাকে, তথাপি এর মাত্রা অনুসারে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল। আমি এখন একটি পিকচার দেখতেছি, এটি হচ্ছে একটা স্যাটেলাইট পিকচার। গুগল আর্থ পিকচার এটা। এই যে ইন্ডিয়া, আমরা জানি যে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ান প্লেট এবং বার্মিজ প্লেটের মধ্যবর্তী অবস্থান। এই যেগুলো হচ্ছে বাংলাদেশের অবস্থান। এই যে রেখাটা, হোয়াইট হোয়াইট কালার রেখাটা, এই রেখাটা হচ্ছে ভূমিকম্প প্রবণ অঞ্চল। বাংলাদেশের অবস্থান হচ্ছে ঠিক এখানেই, ইন্ডিয়া এবং মায়ানমারের মধ্যবর্তী অবস্থা। এটা হচ্ছে বঙ্গোপসাগর, এই অংশটা। যার কারণে দেখা যায় যে হচ্ছে ভূতাত্ত্বিক অবস্থান অনুসারে কিন্তু বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। এখন যদি আমরা বাংলাদেশের ম্যাপের মধ্যে দেখি, যেমন হচ্ছে বাংলাদেশকে মোট 3টি ভাগে ভাগ করা হয়েছে সিসমিক জোন অনুযায়ী। এগুলো আমরা দেখবো এখন 3টা জোন কি কি। একটা জোন 1 যেটা হাই রিস্ক, ময়মনসিংহ, সিলেট, রংপুর, লালমনিরহাট এবং কুড়িগ্রাম। এই অঞ্চলটা হচ্ছে হাই রিস্ক, যে রেড কালারটা হচ্ছে হাই রিস্ক। এবং মডারেট অর্থাৎ তার চেয়ে একটু কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হচ্ছে এই ইয়েলো কালারটা, অর্থাৎ বগুড়া, দিনাজপুর, ঢাকা, কুমিল্লা, পঞ্চগড়। এই অঞ্চলটা হচ্ছে পুরো। জোন 3 হচ্ছে লো রিস্ক, খুলনা, যশোর, বরিশাল, পটুয়াখালী। কারণ এইসব অঞ্চলে উপকূলীয় অঞ্চলগুলো হচ্ছে, অর্থাৎ এই যে আমরা কেন এটা রেড জোন 1, আমরা জানি বাংলাদেশের উত্তরে হচ্ছে হিমালয় পর্বত অবস্থিত। আর হিমালয় পাহাড়ি অঞ্চলে পাহাড়ি ভূপাত এবং পাহাড়ি ঢালের কারণে, পাহাড়ি ভূমির বৈশিষ্ট্যের কারণে কিন্তু একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল অবস্থিত। কারণ এই কারণে কিন্তু এই যে হিমালয়ের কাছাকাছি অবস্থান থাকায় এই অঞ্চলটা হচ্ছে ভূমিকম্প 1 জোনে পড়েছে, হাই রিস্কের মধ্যে পড়ে গেছে। কিন্তু যদি ঢাকা শহরে এখানে পড়তো, এখানে এটা যদি হাই রিস্ক হতো তাহলে অবস্থা খারাপ হতো। ঢাকা শহরে যদি মাত্র 6 বা 7.5
মাত্রায় ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে অর্ধেক 50 লাখ মানুষ মারা যাবে যেটা একটি রাস্তা হঠাৎ করে ভূমিকম্প হয়ে গেছে এবং রাস্তা ভেঙে চুরমার হয়ে গেছে। রাস্তা ছিল বাড়িও এরকম অনেক বিল্ডিংও কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তাহলে ভূমিকম্পের কারণ কি কি হতে পারে? অনেকগুলো কারণ আছে, আমি মোটামুটি 5টা কারণকে এখানে নিয়ে আসছি। দেখো, প্রথম কারণটা হচ্ছে পাত সঞ্চালন। পাত সঞ্চালনের মধ্যে প্লেট মুভমেন্ট। আমাদের যে পৃথিবীতে যে প্লেট গুলো রয়েছে, ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট, আফ্রিকান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট, প্যাসিফিক প্লেট, এইসব বিভিন্ন প্লেট রয়েছে। এই প্লেট গুলো কিন্তু সবসময় সবসময় হচ্ছে চলমান, গতিশীল। এই বিভিন্ন প্লেট একটা প্লেট সাথে আরেকটা প্লেটের যে সংযোগ রেখা, এই সংযোগ রেখা বরাবর কিন্তু এই ভূমিকম্প জোনগুলো অবস্থিত। যার কারণে বাংলাদেশ যেহেতু ইন্ডিয়ান প্লেট এবং বার্মাস প্লেটের মধ্যবর্তী অবস্থানে অবস্থিত, যার কারণে বাংলাদেশের একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। একটা হচ্ছে আগ্নেয়গিরি উন্মুক্তপাত। আগ্নেয়গিরি থেকে যখন আমাদের ভূগর্ভস্থ বিভিন্ন গলিত লাভা রয়েছে, এই লাভাগুলো যখন পৃথিবী ফাটল দিয়ে উপরের দিকে তীব্র বেগে ছুটে আসে, তখন কিন্তু এই বিভিন্ন এই অগ্নুৎপাতের সময় কিন্তু ভূমিকম্প হতে পারে। একটা হচ্ছে ভূগর্ভের তাপ এবং চাপের পার্থক্য। যে কোনো জায়গায় তাপ এবং চাপের পার্থক্য হলেই ওখানে ঝুঁকি তৈরি হয় বা কম্পনের সৃষ্টি হয়। যখন ভূগর্ভস্থ তাপ এবং চাপের মধ্যে যে গলিত ম্যাগমা আছে, লাভা আছে, এগুলোর মধ্যে যখন কোনো তাপ এবং চাপের পার্থক্য তৈরি হবে, তখন এর মধ্যে কম্পনের সৃষ্টি হয়ে ভূমিকম্প তৈরি হবে। একটা হচ্ছে ভূপাত, অর্থাৎ পাহাড়ি অঞ্চল থেকে বা পাহাড় থেকে বিশাল কোনো বরফখণ্ড বা পাথরখণ্ড যদি তীব্র উপর থেকে ভূপৃষ্ঠে বা মাটিতে যদি পড়ে যায়, তখন এই বিশাল পাথরের আঘাতে কিন্তু ওই পৃথিবী পৃষ্ঠটা, ওই অঞ্চলটা কিন্তু কেঁপে উঠতে পারে। আর হচ্ছে হিমবাহের প্রভাব। এগুলো এই 5টা কারণে, এটা মূল 5টা কারণে হচ্ছে ভূমিকম্প হয়ে থাকে। এগুলোর কারণে আমাদের 5টা ফলাফল আমরা নিয়ে এসেছি। মূলত ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়। আমি আগে যে রাস্তা দেখেছি, দেখো এখানে রয়েছে। এরপর নদীর গতিপথ পরিবর্তন। বর্তমানে যে ব্রহ্মপুত্র যে নদী আছে, এই নদীটা কিন্তু একসময় পরিবর্তন হয়ে গেছিল এই ভূমিকম্পের কারণে। এরপরে হলো সুনামি সৃষ্টি। অর্থাৎ আমরা জানি সমুদ্র তলদেশে যখন ভূমিকম্প হয়, তখন বিশাল ঢেউ সৃষ্টি হয়ে উপকূলে আঘাত করে। এটাকে বলা হয় সুনামি। অর্থাৎ এটা উঁচু এবং নিচু স্থান। অর্থাৎ ভূমিকম্পের কারণে মুহূর্তের মধ্যে কোনো একটা উঁচু জমি নিচু হয়ে যেতে পারে। অর্থাৎ কোনো সমতল জায়গা হঠাৎ করে নদীতে পরিণত হবে বা পুকুরে পরিণত হয়ে যেতে পারে। আবার কোনো নিচু জায়গা হঠাৎ করে উঁচু হয়ে যেতে পারে। এটা হচ্ছে ভূমিকম্পের কারণ। আর এটা হচ্ছে সবচেয়ে বড় নেতিবাচক প্রভাব হচ্ছে মানুষ ও সম্পদের ব্যাপক হানি। অর্থাৎ অন্য কোনো দুর্যোগে যত বেশি ক্ষতি করে না, একমাত্র ভূমিকম্পে তার চেয়ে অনেক বেশি মুহূর্তে, মাত্র কয়েক সেকেন্ডের আঘাতে এই ভূমিকম্প যে ক্ষতি করবে, অন্যান্য প্রায় কিছু সেটা করতে পারবে। এখন জেনে নেই যে ভূমিকম্প হলে আমরা সাধারণত কি করতে পারি। ভূমিকম্প হচ্ছে এমন এমনটা জানতে পারার সাথে সাথে ফাঁকা উন্মুক্ত স্থানে চলে যেতে হবে। তা ফাঁকা জায়গায় হচ্ছে রিস্ক কম, এই জন্য ফাঁকা স্থানে বা খোলা আকাশের নিচে চলে যেতে হবে। উঁচু বিল্ডিং এ থাকলে এবং বের হতে না পারলে শক্ত কোনো বিম বা সিঁড়ির নিচে অবস্থান করতে হবে, কলাম বা সিঁড়ি। এরপরে হচ্ছে সবচেয়ে বেশি জরুরি, সেটা হচ্ছে মানসিকভাবে স্থির থাকতে হবে। অর্থাৎ মানসিকভাবে নিয়ন্ত্রণ না থাকলে কিন্তু আমি যে কোনো মুহূর্তের মধ্যে কোনো একটা খারাপ ভুল সিদ্ধান্ত নিতে পারি। এরপর তাড়াহুড়ো করে প্রবেশ প্রস্থান পথে ভিড় করবেন না এবং ভিড় ঠেলে যাবেন না। বহুতল ভবনে এক স্থানে অনেক মানুষ জমা থাকবেন না এবং ভবন থেকে নেমে যাওয়ার সময় অপেক্ষাকৃত কম ঝাঁকুনি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। স্নায়বিক দুর্বলতা বেশি হলে মাটিতে কাত হয়ে শুয়ে পড়ুন। এই সময়ে উঁচু বিল্ডিং থেকে লাফানোর মতো ঝুঁকিতে যাওয়ার চেষ্টা করা যাবে না।
সম্ভব হলে মাথার উপর শক্ত করে বালিশ অথবা অন্য কোনো বস্তু, কার্ডবোর্ড, নরম কাপড়ের কুণ্ডলি ইত্যাদি ধরে রাখতে হবে। এবার আসো একটু সুনামি সম্পর্কে জেনে নেই। সুনামির ইংরেজি বানানটা হচ্ছে এরকম, টি সামনে টি রয়েছে। এটি একটি জাপানি শব্দ যার অর্থ হচ্ছে সমুদ্র তীরের ঢেউ। সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প বা অগ্ন্যুৎপাতের কারণে বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়। এই প্রবল ঢেউ উপকূলে এসে তীব্র বেগে আছড়ে পড়ে, একে সুনামি বলে। সুনামির সংজ্ঞাটা এখান থেকে নিতে হবে। এই সামুদ্রিক ঢেউয়ের গতিবেগ ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সুনামির কারণে সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের আকারে ভয়ঙ্কর গতিতে উপকূলে 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যে উপকূলে ঘরবাড়ি, দালান, রেলপথ, রাস্তাঘাট ইত্যাদি ধ্বংস হয়ে যেতে পারে। দুই সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় সুনামি সংঘটিত হয়। 8.9 মাত্রার ভূমিকম্পে এই সুনামি সৃষ্টি হয়। জাপানের রাজধানী টোকিও শহরের প্রায় 400 কিলোমিটার উত্তর পূর্ব এলাকায় এই সুনামি আঘাত হানে। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটা একটা সুনামি, দেখো সুনামি পুরা শহরের দিকে ধেয়ে আসতেছে। এই যে ভূমিকম্পের সমুদ্রের ঢেউ বিশাল আকার ধারণ করেছে। এর আগে 2004 সালেও কিন্তু একটা ভয়ঙ্কর সুনামি হয়েছিল ইন্দোনেশিয়ায়। এবার আসো ভূমিধস বা পাহাড় ধস সম্পর্কে জেনে। পাহাড়ের মাটি ধসে পড়াকে ভূমিধস বলে। যেসব পাহাড় বেলে পাথর বা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ে ভূমিধস হতে পারে। এর মোটামুটি 3টি কারণ রয়েছে গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে দীর্ঘমেয়াদী ও ভারী বৃষ্টিপাত, অর্থাৎ অনেকদিন ধরে যদি বৃষ্টি হয় এবং বৃষ্টির পরিমাণ যদি অনেক বেশি হয়। একটি হচ্ছে ওই পাহাড়ের পাদদেশে অথবা পাহাড়ের পাদদেশে যদি যে গাছপালা রয়েছে সেগুলো যদি কেটে ফেলা হয়, তাহলে ওই মাটি, ওইখানকার মাটি যেহেতু হালকা থাকে, নরম থাকে, যার কারণে তখন আর সহজে বৃষ্টি হলেই ধসে যায়। একটা হচ্ছে পাহাড় কাটার কারণে পাহাড়ের যে ভারসাম্য সেটা থাকে না, তখন ভূমিধস বা পাহাড় ধস হয়ে যায়। এবং প্রায় বর্ষাকালে এটার সম্ভাবনা বেশি থাকে এই পাহাড় ধসে। সাধারণত চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবানে পাহাড় ধস বেশি হয়। একটা পাহাড় ধসের চিত্র দেখো। পাহাড় কেটে গেছিল, পার্বত্য এলাকায় প্রায় হয়ে থাকে। এবার অগ্নিকাণ্ড বা দাবানল। প্রচন্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা যায়, একে দাবানল বলে। অর্থাৎ যখন কোনো বনের আশেপাশে বা বনে যখন যদি তাপমাত্রা অনেক বেশি বৃদ্ধি পায়, তখন ওই অঞ্চলে তাপমাত্রার কারণে আগুন তৈরি হতে পারে। এই দাবানল প্রাকৃতিক ও মানব সৃষ্ট কারণে হতে পারে, অর্থাৎ দুইভাবেই দাবানল হতে পারে, মানব সৃষ্ট কারণেও হতে পারে এবং প্রাকৃতিক কারণেও হতে পারে। বাংলাদেশে সাধারণত দাবানল হয় না, তবে মাঝে মাঝে মানুষের অসাবধানতার কারণে দাবানল হয়ে থাকে। সম্প্রতি ঢাকার নিমতলীতে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছিল, যাতে অনেক প্রাণহানি হয়। এটা থেকে দুইটা ফল হয়। এরপরে এর ফলে কি হয়, বনাঞ্চল ধ্বংস হয়, অর্থাৎ যে বায়োডাইভার্সিটি আছে, যে বৈচিত্র্য, এটা বিনষ্ট হয়ে যায়।
ওই বনের মধ্যে যত উদ্ভিদ এবং প্রাণীকুল থাকে, পশু থাকে, সেগুলো এটা একটা দাবানলের চিত্র, অস্ট্রেলিয়ার একটা চিত্র। এটা সাম্প্রতিককালে অস্ট্রেলিয়ার মধ্যে তীব্র এক দাবানল তৈরি হয়েছিল। সেটা দাবানলের চেষ্টা করতেছে। আচ্ছা, এখন দেখো আমরা প্রাকৃতিক দুর্যোগের কারণ। এখানে 4টি কারণকে উল্লেখ করা হয়েছে। প্রথম কারণটা হচ্ছে ভৌগোলিক অবস্থান, দ্বিতীয় কারণটি হচ্ছে ভূমির গঠন, তৃতীয় কারণটি হচ্ছে জলবায়ু এবং চতুর্থ কারণটি হচ্ছে নদী নালা। এই 4টি কারণে মূলত বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ ঘটে। পৃথিবীর অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক বিপর্যয় এখানে নিয়মিত। এদেশের মানুষ তাই অনেকটা অভ্যস্ত এবং পরিচিত এইসব দুর্যোগের। ভৌগোলিক অবস্থানটা দেখি। ভৌগোলিক অবস্থানই আমাদের প্রাকৃতিক দুর্যোগের অন্যতম কারণ। নদীমাতৃক প্রায় সমতল দেশটি উত্তরে হিমালয় পর্বত ও দক্ষিণে বঙ্গোপসাগর। এদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীসমূহের উৎস হয় ভারতে, না হয় নেপালে। দক্ষিণাঞ্চলে পাহাড়, পর্বত, টিলা এমন এমন কোনো প্রাকৃতিক বাধা নেই যা ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসে স্বাভাবিক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তবে আমাদের এখানে শুধুমাত্র সুন্দরবন শুধু কিছু কিছু আঘাত প্রতিহত করে, যার কারণে ঘূর্ণিঝড়ের আঘাত যেরকম হওয়া দরকার তার চেয়ে কম হয়। তবে এতে সুন্দরবনের অনেক ক্ষতি হয়ে যায়। এরপর ভূমির গঠন। বাংলাদেশের অধিকাংশ ভূভাগ প্লাবন সমভূমি দ্বারা গঠিত। এছাড়া ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ও ভারত ও মিয়ানমারের প্লেটের সীমানার কাছে অবস্থিত হওয়ায় এদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। এটা হচ্ছে বাংলাদেশ জলবায়ু। আমরা জানি বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে অবস্থান করায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। প্রায় বৃষ্টিপাত হলো বর্ষাকালে প্রায় 80% বৃষ্টিপাত হয়, গ্রীষ্মকালে প্রায় 20% বৃষ্টিপাত হয়। বর্তমানে বর্ষাকাল চলতেছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখন বর্ষা চলতেছে। এর ফলে এখানে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ। এরপরে হচ্ছে নদী নালা। বাংলাদেশের উপর দিয়ে অসংখ্য নদী নালা আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হওয়ায় এখানে বন্যা ও নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। বন্যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কৃষি, শিল্পখাত সহ অন্যান্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক হাজার কোটি টাকা। এখন আমরা দেখব বাংলাদেশের জীবন ও অর্থনীতির উপর এই দুর্যোগের প্রভাবটা কিরকম। এখানে আমি 10টি কারণকে নিয়ে আসছি। প্রথমত কি ক্ষতি হবে? আমাদের কৃষি উৎপাদন কমে যাবে, কৃষিক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়বে, বিভিন্ন ফসলের ক্ষতি হবে, যেটা বন্যার কারণে বর্তমানে যে বিভিন্ন ফসল ধ্বংস হয়ে যাচ্ছে। এবার কত আমফানের প্রভাবে, ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন যে মৌসুমী ফল সেগুলো ধ্বংস হয়ে গেছে।
সাম্প্রতিককালে। এরপরে বসত ভিটে হারানো, অর্থাৎ আমাদের নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় ইত্যাদির কারণে বিভিন্ন উপকূলীয় অঞ্চলের মানুষ প্রায় তাদের বসত ভিটে হারিয়ে যায়। এই যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরের যে বস্তি গড়ে উঠেছে, এটা অন্যতম কারণ হচ্ছে কি নদী ভাঙ্গনের কারণে বা অন্যান্য কারণে বসত ভিটে হারানো। একটা হচ্ছে জীব বৈচিত্র্য ধ্বংস, অর্থাৎ বিভিন্ন ঘূর্ণিঝড়ের মাধ্যমে জীব বৈচিত্র্য যেটা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যেটা জরুরি সেগুলো ধ্বংস হয়ে যায়। একটা হচ্ছে বিভিন্ন পরিবেশ দূষণ, অর্থাৎ বন্যা বা বন্যার মাধ্যমে বিভিন্ন পানিবাহিত রোগের সৃষ্টি হয়, ডায়রিয়া, আমাশয় ইত্যাদি তৈরি দেখা দেয়। এরপর বিভিন্ন বন্যা প্রতিরোধী বাঁধের ভাঙন, এই যে লাস্ট যে আমফান হয়েছিল, আমফানের কারণে উপকূলীয় অঞ্চলে যে বন্যা বিরোধী যে বাঁধ রয়েছে, এই বাঁধটা ভেঙে যায়, তার কারণে কিন্তু অনেক সমতল জায়গা পানিতে ডুবে যায়। এরপরে হচ্ছে সমতল পানিতে লবণাক্ত পানির প্রবেশ। আমরা জানি লবণাক্ত পানি কিন্তু জমির উর্বরতা নষ্ট করে দেয় এবং ফসল নষ্ট করে দেয়। যখন এই সমুদ্রের পানি যখন সমুদ্র পানিতে পড়ে যাবে, তখন নদীর পানির সঙ্গে মিলিত হয়ে ওই পানি আবার বিভিন্ন ফসলে গেলে তখন ফসল আর হবে না, জমির উর্বরতা নষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে জমির উর্বরতা কমে যাবে। এরপর আর্থসামাজিক অবস্থার অবনতি হবে, যেসব অঞ্চলে ঘূর্ণিঝড় বা প্রায় দুর্যোগ ঘটে ওইসব অঞ্চলের আর্থসামাজিক অবস্থা এবং দারিদ্র অবস্থা বৃদ্ধি পাবে। এরপর জলবায়ু উদ্বাস্তু হুমকি, নতুন টপিক। জলবায়ু উদ্বাস্তু অর্থাৎ পরিবেশ শরণার্থ তৈরি হবে, অর্থাৎ ওইসব অঞ্চলের যে মানুষ তারা যখন ঘর বাড়ি হারাবে তখন তারা কোথায় যাবে, জীবন জীবিকা হারাবে তাদের কোথায় যাবে, তখন তারা কি হবে, তখন তারা শহরের দিকে ছুটে আসবে এবং শহরের উপর চাপ তৈরি হবে। শহরে জীবনযাত্রার মান তখন আরো এরপরে ব্যাপক জীবন এবং জীবিকার প্রতিশোধন, বিভিন্ন দুর্যোগে প্রতি বছর কি অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং মানুষ তার কাজের যে অর্থনৈতিক কার্যক্ষেত্র হারিয়ে ফেলে। কৃষক তার ফসল হারায়। এখন এই প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা কি করতে পারি? দুর্যোগ ঘটার পূর্বে কিন্তু আমরা কিছু পূর্ব প্রস্তুতি নিতে হবে। যদি আমরা প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি নেই, তাহলে যদিও আমরা প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করতে পারবো না, কিন্তু আমাদের যদি পূর্ব প্রস্তুতি ভালো থাকে তাহলে আমরা এই ক্ষয়ক্ষতি এড়িয়ে যেতে পারবো, ক্ষয়ক্ষতি কমাতে পারবো। এই জন্য আমাদের যে 5টি বড় বড় করণীয় নিয়ে এসেছি এখানে কিনা দেখো। প্রথমত হচ্ছে উঁচু জায়গায় আমাদের বসতভিটা তৈরি করতে হবে, অর্থাৎ অপেক্ষাকৃত যে উঁচু জায়গার মধ্যে আমাদের বাড়িঘর তৈরি করতে হবে। 2 নম্বর হচ্ছে ক্ষতিগ্রস্ত বাঁধ, সেতু, রাস্তাঘাট, এগুলো দুর্যোগ যেহেতু আমাদের পূর্বাভাস থাকে যে এই সময় বন্যা হতে পারে, এই সময় ঘূর্ণিঝড় হতে পারে, এগুলো তো আমরা বর্তমান যুগে আমরা জানি বা বুঝতে পারি আবহাওয়া বিষয়ের মাধ্যমে বা আবহাওয়া বিজ্ঞান বিশ্লেষণ করে। তার পূর্বে যদি আমরা ওইসব অঞ্চলে বা উপকূলীয় অঞ্চলে বা ওই ঘূর্ণিঝড় প্রবল অঞ্চলে ক্ষতিগ্রস্ত বাঁধ, সেতু এবং রাস্তাগুলো মেরামত করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ক্ষতি অনেক কমিয়ে আনতে পারবো। এরপরে শুকনো খাবার এবং ওষুধপত্র সংরক্ষণ, অর্থাৎ শুকনো খাবার বলতে মুড়ি, চিড়া, গুড় ইত্যাদি, এবং ওষুধপত্র বলতে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং অন্যান্য প্রয়োজনীয় যে সাধারণ ওষুধ আছে, ফার্স্ট এইড, এগুলো আমাদের সংরক্ষণ করে রাখতে হবে। এগুলো হচ্ছে পরিবারের সকলকে সাঁতার শেখানো, এটা একটা ভালো একটা ব্যায়াম। আমরা আমাদের নিরাপত্তার জন্যই আমরা আমাদের সকলকে সাঁতার শেখাবো। এরপরে নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে খোঁজ রাখা, অর্থাৎ আমার পার্শ্ববর্তী সবচেয়ে কাছে কোন আশ্রয় কেন্দ্রটা রয়েছে সেটা আমার মাথায় রাখতে হবে, যে আমি যদি কোনো দুর্যোগ ঘটে তখন খুব দ্রুত এবং কম সময় কোন আশ্রয় কেন্দ্রে যেতে পারবো, এটা আমার বুঝে নলেজে রাখতে হবে। যখন দুর্যোগটা ঘটবে তখন আমরা কি করতে পারি, তখন আমাদের করণীয় কি হবে? প্রথমত দুর্যোগের পূর্বাভাসের প্রতি
মনোযোগী থাকতে হবে যে কখন কোন সংখ্যা দেখানো হচ্ছে, সেটার ব্যাপারে আমাদেরকে আপডেট থাকতে হবে। এরপর নিরাপদ পানি সংরক্ষণ। যে কোনো দুর্যোগের সময় সবচেয়ে বেশি সংকট হয় হচ্ছে পানির সংকট বা বিশুদ্ধ পানির সংকট। যেহেতু আহ পানি, বন্যার পানি বা বিভিন্ন পানি দূষিত পানির সঙ্গে মিশে যায় এবং পুরো পানিকে দূষিত করে ফেলে। যদি ওই পানি আমরা পান করি তাহলে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হবো। ওই জন্য আগে থেকে আমাদেরকে নিরাপদ পানি বা বিশুদ্ধ পানি সংরক্ষণ করে রাখতে হবে এবং এগুলো আশ্রয় কেন্দ্রে সংরক্ষণ করে রাখতে হবে। আর এটা হচ্ছে যখন 5 নং বিপদ সংখ্যা ঘোষণা করা হবে যে এখন আপনারা সকলেই নিকটতম আশ্রয় কেন্দ্রে পৌঁছে যান, তখন আমরা নিজেরা এবং নিজেদের পরিবারের সদস্যদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। এরপরে হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস হচ্ছে গবাদি পশু এবং হাঁস মুরগি। তাই এগুলোকে আমাদের শুধুমাত্র নিজেদের নিয়ে ভাবলে হবে না, এদেরকে নিয়েও ভাবতে হবে। অর্থাৎ যাতে করে গবাদি পশু এবং হাঁস মুরগিও নিরাপদ জায়গা, আশ্রয় কেন্দ্রে নিরাপদ জায়গায় থাকতে পারে। এই জন্য আমরা এদের ব্যাপারেও মনোযোগী থাকবো। এরপরে শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী ও প্রতিবন্ধীদের প্রতি বিশেষ খেয়াল রাখা। এমনকি সাধারণত যারা যুবক শ্রেণী আছে তারা এই বিশেষ খেয়াল রাখবে। এর জন্য বিভিন্ন রোভার স্কাউট আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী দল আছে, আর ফায়ার সার্ভিস আছে, কোস্ট গার্ড আছে, তারা বিশেষ খেয়াল রাখে এবং বিশেষ করে স্বেচ্ছাসেবীরা বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই ক্ষেত্রে। শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারী এবং প্রতিবন্ধীদের প্রতি বিশেষ খেয়াল রাখা, যাতে তারা নিরাপদে এবং নিরাপদে আশ্রয় কেন্দ্রে এবং থাকতে পারে, আসতে পারে। এরপরে দুর্যোগ পরবর্তী করণীয়। যখন দুর্যোগ কেটে যাবে তখন কিছুক্ষণ অপেক্ষা করে নিজ বাড়িতে গমন করতে হবে। এবার যারা আহত হবে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করতে হবে এবং দুঃখজনক যারা মারা যাবেন তাদেরকে দ্রুত সৎকার করতে হবে, যাতে করে তারা, যেহেতু যদি দ্রুত সৎকার না করা হয় তাহলে তাদের যেহেতু ডেড বডি পানির সঙ্গে মিশে পানিকেও দূষিত করে ফেলতে পারে। এই জন্য ডেড বডি যত দ্রুত সম্ভব সৎকার করতে হবে, মাটিতে পুঁতে ফেলতে হবে। সকলের কাছে ত্রাণ ও সাহায্য পৌঁছাতে হবে। যেহেতু দুর্যোগকালীন সময়ে সকলের অর্থনৈতিক কর্মকাণ্ড স্থিতিশীল থাকে, কর্মকাণ্ড বন্ধ থাকে, যার কারণে তারা যাতে তাদের কাছে ত্রাণ পৌঁছানো এবং সহজে এবং পর্যাপ্ত ত্রাণ পৌঁছানো খুব জরুরি। এই জন্য স্থানীয় সরকারকে এবং কমিউনিটি পর্যায়কে এগিয়ে আসতে হবে। এরপর দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অর্থাৎ এখানে প্রশাসন, নিরাপত্তা বাহিনী এবং স্থানীয় সরকার, এবং এগুলো তো হচ্ছে সরকারের দিক, কি হচ্ছে স্থানীয় যে রাজনৈতিক দিক আছে তাদেরকেও এই সবাইকে, অর্থাৎ সরকারি বেসরকারি সকল লোক, স্থানীয় সমাজ, গণ্যমান্য ব্যক্তি সবাইকে নিয়ে যাতে করে আমরা এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারি, এই জন্য সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে এবং ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে এবং একটা সমন্বয় থাকতে হবে। যদি সমন্বয়হীনতা থাকে তাহলে যে কোনো সময় কোনো দুর্যোগে ভালোভাবে ম্যানেজ করা যাবে না। এই জন্য আমাদের সবার সঙ্গে একটা সমন্বয় থাকতে হবে, কাজের সমন্বয় থাকতে হবে। আচ্ছা, এখন তোমার খাতার মধ্যে তোমাদের এই হোমওয়ার্কটা লিখে নাও। এটা হচ্ছে তোমাদের উদ্দীপক, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে এবং নেক্সট ক্লাসে এটা একটা উদ্দীপক, এটা তোমরা খাতায় লিখে নাও। উদ্দীপকটা খাতায় এঁকে নাও অথবা স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। যারা স্ক্রিনশট নিতে পারবে না তারা খাতায় লিখে নাও।
তো যারা স্ক্রিনশট নিতে চাও নিতে পারো, আর যারা খাতা নিতে পারতেছো না স্ক্রিনশট, তারা এই খাতার মধ্যে এই প্রশ্নটা লিখে নিতে পারো। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হুম। স্যার বলো। স্যার স্যার মানে ফার্স্টে স্যার যেটা স্যার স্যার বলবো স্যার, স্যার আপনি যে স্যার একটু মিউট করে রাখছেন স্যার, এতে আমাদের একটু সমস্যা হচ্ছে। আমি তো কেননা স্যার শুরুতে হ্যাঁ, বলো। অনেকে স্যার ওয়েটিং রুমে থাকার কারণে ঢুকতে পারতেছিল না। ইনবক্সে আমাকে লিখতেছিল যে আমি আসতে পারতেছি না, আরেকজন লিখতেছিল আমি আসতে পারতেছি না। তখন স্যার আমি আপনাকে জানানোর চেষ্টা করলে আমি জানাতে পারি নাই, কারণ কি স্যার মিউট ছিল। আমি 100 বার মনে হয় প্রায় স্যার চ্যাটিং এ লিখছি, বাট স্যার কোনো লাভ হয়নি। আপনার অ্যাটেনশন লাভের জন্য ভিডিও অন করে হাতে উঠাইছি, লাভ হয়নি। তারপর স্যার হাত রেজ করছি, এখনো রেজ করাই জয়েন আছে। কেন গ্রুপের মধ্যে তো জয়েনিং এর লিংক দেওয়া ছিল। কিন্তু স্যার শুরুতে ছিল না, কারণ আমি লাস্ট অনেকে আসতে পারে নাই। যার আমি তো কারণে ওরা ওয়েট শোনো, করে আমি চলে গেছে। দুপুর 12টায় একবার দিয়েছি লিংক, এবং 9টা 15-তে একবার লিংক দিয়েছি গ্রুপে। গ্রুপেই তো, গ্রুপের মাধ্যমে জয়েনিং থাকবে তার, এবং সবাইকে আনমিউট আনমিউট করে রাখারই নিয়ম। এটা তো লাস্ট নির্দেশনা তো সেটাই ছিল প্রিন্সিপালের, যে ক্লাস স্যার চলাকালীন স্যার সবাইকে স্যার দুই আনমিউট। ক্যাপ্টেনকে স্যার মিউট করেন না, কোনো যদি দরকার হয় তারা বলবে। কিন্তু তুমি লিংকে তো ক্লিক করলেই হওয়ার, কিন্তু অটোমেটিক্যালি হওয়ার কথা। আর স্যার তুমি ক্যাপ্টেনকে রাইখা বাকিদেরকে আনমিউট করে দিন, মানে মিউট ইয়েস করে স্যার, দিন। ক্যাপ্টেন দুজনকে স্যার করে রাখেন, যাতে ঠিক আছে কোনো স্যার, সমস্যা ক্যাপ্টেন হলে তো আপনাকে বলতে পারবে বলতে পারবে। দরকারে কি হয় না হয়। জি স্যার, কোনো দরকার হলে আপনাকে জানাতে পারবে। কারণ স্যার আগের ক্লাসে একটু প্রবলেম হয়েছে, এই ক্লাসে আগের একটু ক্লাসে প্রবলেম প্রবলেম হয়েছে। হয়েছিল, ওটা তো প্রথম দিন ছিল তো, যার কারণে কিছু স্যার এম এস কাস্টমার। স্যার ওইভাবেই ক্লাস নেয়, ক্যাপ্টেনকে রেখে বাকিদেরকে মিউট করে দেয়। ইয়েস স্যার, বেশিরভাগ টিচার এই কাজটাই করতেছে ওটা স্যার। কিভাবে করতে হয় ওটা জানি। স্যার সবাইকে মাহির একবার মিউট বল। করার আস্ক করবেন, আপনি দুইজনকে তো আনমিউট করে দিতে পারবেন, শুধু দুই ক্যাপ্টেনকে আনমিউট করে ও, দিবেন, আর বাকি সবাই মিউটই থাকবে। আচ্ছা আচ্ছা, ওকে, নেক্সট ক্লাসে এটা হবে। আর তোমরা আচ্ছা, সৃজনশীল প্রশ্নটা লিখে না, এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবা। সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আর যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারো। আর 1 মিনিট আছে লাস্ট। কারো কোনো কোশ্চেন আছে?